হ্যালো এভরিওয়ান, সকলকেই স্বাগত এই ভিডিওতে। আজকে আমরা ভিডিওর মধ্যে আলোচনা করব যে আমরা জানি সম্প্রতি আমাদের পশ্চিম এশিয়াতে যুদ্ধ চলছে এবং সেই যুদ্ধের কারণে অশোধিত তেলের দাম অর্থাৎ ক্রুড অয়েল বা কাঁচা তেলের দাম যেটা রয়েছে সেটার দাম বেড়ে গেছে, মাত্রাতিরিক্ত বেড়েছে এবং সোনার দাম বেড়ে গিয়েছে। টাকা যে রয়েছে ডলারের সামনে টাকার পতন হয়েছে। আর ঠিক সেই সময়ই ভারতের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই কেন্দ্রের হাতে তুলে দিল 2.87 লক্ষ কোটি টাকা। তো এত বেশি পরিমাণ টাকা, এই রেকর্ড সংখ্যক টাকা আরবিআই এই প্রথমবার কেন্দ্র সরকারের হাতে তুলে দিল, যা আগের বছরের তুলনায় হচ্ছে অনেকটাই বেশি। আগের বছর যে আরবিআই ছিল ভারত সরকারের হাতে 2.69 লক্ষ কোটি টাকা তুলে দিয়েছিল, যা গতবারের তুলনায় এই বছর 6.7% বেশি। তো এই টাকা তুলে দেওয়ার অর্থ কি? ভারতে কি এবার সত্যি আর্থিক মন্দা আসতে চলেছে বা তেমন কিছু ইঙ্গিত রয়েছে? তো কেন এই এত বেশি পরিমাণ টাকা কেন্দ্র সরকারের হাতে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক তুলে দিল, এই বিষয়ে আজকে আমরা ভিডিওয় সমস্ত কিছু আলোচনা করব। তো সকলেই ভিডিওর সঙ্গে থাকুন। তো চলুন ভিডিওটা এখান থেকে এবার শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে যে কেন্দ্রকে আরবিআই এর 2.87 লক্ষ কোটি টাকার রেকর্ড ডিভিডেন্ড বাজেট অনুমোদনের চেয়ে যেটা সামান্য কম রয়েছে সেটা কিন্তু কেন্দ্র সরকারের হাতে তুলে দিয়েছে। ডিভিডেন্ড অর্থাৎ হচ্ছে আরবিআইয়ের যে লাভটা হয় সেই লাভকেই বলা হচ্ছে ডিভিডেন্ড। আরবিআই 2025-26 অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় সরকারকে 2.87 লক্ষ কোটি টাকার ডিভিডেন্ড বা লাভ যেটা রয়েছে তাদের সেটা দেওয়ার জন্য অনুমোদন দিয়ে দিয়েছে, পারমিশন দিয়ে দিয়েছে। এই অর্থ এমন সময় দেওয়া হচ্ছে যেখানে আমরা জানি যে মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়ায় যুদ্ধের সমস্যা চলছে, সেখানে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। ভারতীয় অর্থনীতি এই কারণে হচ্ছে চাপের মুখে রয়েছে। যদিও এই পরিমাণ সরকারের বাজেট অনুমানের চেয়ে কম। কোন টাকা? এই যে 2.87 লক্ষ কোটি টাকা যে বলেছে, কেন্দ্র সরকার অনুমান করেছিল তাদের বাজেটে যে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক এবং রাষ্ট্র আয়ত্ত যতগুলো ব্যাঙ্ক রয়েছে, আর্থিক প্রতিষ্ঠান রয়েছে, তারা হচ্ছে এই অর্থবর্ষে অর্থাৎ 2025-26 যে অর্থবর্ষ সেখানে হচ্ছে তারা 3.16 লক্ষ কোটি টাকা অর্থাৎ 3.16 লক্ষ কোটি টাকা তারা কেন্দ্র সরকারের হাতে তুলে দিবে, এমনটাই কেন্দ্র সরকার আশা করেছিল গত অর্থ বছরে। আরবিআইয়ের মোট আয় হয়েছে 26.42%, এটা হচ্ছে বৃদ্ধি পেয়েছে আগের তুলনায়। এবং নিট আয় যেটা রয়েছে আরবিআইয়ের সেটা হচ্ছে 3.95 লক্ষ কোটি টাকা, যা গত বছরের তুলনায় অনেকটাই বেশি। গত বছর যদি আমরা দেখি তাহলে সেই আয়টা ছিল 3.13 লক্ষ কোটি টাকা এবং এইবার হচ্ছে প্রায় 4 লক্ষ কোটি টাকা। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছি আমরা অনেকটাই এবারের আয়টা বৃদ্ধি পেয়েছে। কোটক মহিন্দ্রা ব্যাংকের যে প্রধান অর্থনীতিবিদ রয়েছেন উপাসনা ভরদ্বাজ, তিনি বলেছেন আরবিআইয়ের উদ্ভূত হস্তান্তর প্রত্যাশার চেয়ে কম, অর্থাৎ যতটা প্রত্যাশা করা হয়েছিল তার থেকে অনেকটাই কম। এর ফলে রাজকোষ ঘাটতির ঝুঁকি সামলাতে সরকারের কাছে বিকল্প যে সীমিত হয়ে পড়েছে। তো বর্তমান সময়ে জানি আমরা যে ভারতের অর্থনীতিতে টানাপোড়েন চলছে পশ্চিমী এশিয়া যুদ্ধের কারণে। তো এখানে প্রশ্ন হচ্ছে যে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক যেটা রয়েছে আমাদের আরবিআই, সেটা কি বিপুল পরিমাণ মুনাফা অর্জনের জন্যই তৈরি করা হয়েছে? তারা কি শুধু হচ্ছে লাভের জন্যই কাজ করে থাকে? তো এখানে উত্তর হচ্ছে না। কেন্দ্রীয় ব্যাংকের মূল কাজ, কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ আরবিআই যেটা রয়েছে আমাদের, আরবিআইয়ের মূল কাজ হচ্ছে অর্থনীতিকে স্থিতিশীল করে রাখা, স্টেবল করে রাখা দেশের অর্থনীতিকে। মুদ্রাস্ফীতি যেটা রয়েছে সেটাকে নিয়ন্ত্রণ করে রাখা, সুদের হারকে যেটা রয়েছে সেটাকে নিয়ন্ত্রণ করে রাখা, বিনিময় হার সেটাকে নিয়ন্ত্রণ করে রাখা, ভারসাম্যপূর্ণ এইগুলো জিনিস বজায় রাখা, তারপরে মুদ্রা টাকা ছাপানোর যে বিষয়বস্তু এগুলো কাজ করে থাকে আমাদের আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বৈদেশিক মুদ্রার ভাণ্ডারকে পরিচালনা করা, অর্থাৎ ভারতে যে বিভিন্ন মুদ্রা ভাণ্ডার রয়েছে বিদেশি মুদ্রা সেগুলোকে নিয়ন্ত্রণ করা, সরকারের জন্য ব্যাংকিং পরিষেবা প্রদান করা। এই কাজগুলো চলাকালীন যে অতিরিক্ত ইনকামটা হয় আরবিআইয়ের, সেই টাকাটাই সরকারের হাতে তুলে দেয়। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে আরবিআই তাহলে কি করে ইনকাম করে, আরবিআই কি কাজ করতে চায়?
আরবিআই এর রোজগারটা কোথায় থেকে হয়, এই যে লাভটা যে করছে আরবিআই কোথায় থেকে করছে, তো আরবিআই এর যে লাভটা হচ্ছে সেটা হচ্ছে তারা বাজারে হস্তক্ষেপ করে, বাজারে তারা ইন্টারফেয়ার করে, টাকার অস্থিরতা রোধ করার জন্য তারা ডলারের কেনা বেচা করে, টাকা যখন দুর্বল হয়ে যায় তখন ডলার বিক্রি করে দেয়, ডলার যখন হায়ার যেতে থাকে সেই সময় ডলার বিক্রি করে দেয়, তাহলে ডলার বিক্রি করে যে লাভটা পাওয়া যায় সেটা একটা ইনকাম হয়ে গেল। এবং ব্যাংকগুলির বাজার দরে ঋণ দিয়ে যেটা সুদ পাওয়া যায়, আমরা জানি যে যতগুলো আমাদের ব্যাংক রয়েছে, এসবিআই ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আর অন্যান্য যে সমস্ত ব্যাংক রয়েছে, এই ব্যাংকগুলোকে হচ্ছে আরবিআই যে রয়েছে, আরবিআই হচ্ছে ঋণ দেয় এই ব্যাংকগুলোর যখন দরকার পড়ে, তো আরবিআইয়ের কাছ থেকে ঋণ দেয়। এবার আরবিআই ঋণ দেওয়ার জন্য ব্যাংকগুলোর থেকে নির্দিষ্ট পরিমাণে একটা সুদ আশা করে, অর্থাৎ সুদ পাই, সেই সুদটা হচ্ছে সেখান থেকে একটা লাভ তারা পাচ্ছে। তো এইগুলো জায়গা থেকে হচ্ছে আরবিআই ইনকাম করে থাকে। নোট ছাপানোর ফলে তাদের আয় হয়, কারণ নোট ছাপানোর জন্য যেটা খরচ হয় সেটা অভিহিত মূল্যের চেয়ে অনেক কম হয়। অর্থাৎ 500 টাকার যদি একটা নোট ছাপায় আরবিআই এবং সেই নোটটা ছাপাতে যদি 5 টাকা খরচ হয়, তাহলে তো 495 টাকাটাই লাভ হয়ে গেল আরবিআইয়ের। তো এইখানেই হচ্ছে এইগুলো থেকেই হচ্ছে আরবিআই মূলত ইনকাম করে থাকে। আশা করছি আপনাদের বোঝাতে পারছি। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম প্রতিনিয়ত এইরকম টাইপের ভিডিও পাওয়ার জন্য। তো এখানে আমরা দেখে নিই যে এবার রেকর্ডের যে রয়েছে আমাদের আয়টা কিভাবে করে, যে ডলারের মান আমরা জানি যে মার্কিন ডলার 10% বর্তমানে দুর্বল হয়েছে, যার জন্য আরবিআই কিছুটা হচ্ছে প্রভাব পড়েছে। যেখানে হচ্ছে লাভটা বেড়েছে আরবিআইয়ের, বৈদেশিক মুদ্রার ভাণ্ডারের মূল্যায়নের লাভ বেড়ে গিয়েছে। সোনার দাম যেটা জানি আমরা, সোনার দাম আমরা জানি যে 1 বছরের মধ্যে প্রচুর পরিমাণে সোনার দাম বেড়ে গিয়েছে। যদি আপনারা 1 বছর আগে দেখেন তাহলে সেখানে 70 থেকে 80 হাজার ভরি, 1 ভরির জন্য দাম দিতে হতো, যেখানে 70 থেকে 80 হাজার টাকা অ্যাপ্রক্স বলছি আমি দামটা। আর বর্তমান সময়ে যদি আমরা দেখি তাহলে এই ডবল দাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো সোনার যে হায়ার এত বেশি দাম হয়ে গেছে, তো এই সোনার যদি এখন বন্ড কিনে রাখে ভারতীয় রিজার্ভ ব্যাংক এবং সেই বন্ডটা যদি 5 বছর আগে কেনা থাকে, তাহলে তো 5 বছর আগে আরও দামটা কম ছিল আর বর্তমান সময়ে দামটা আরও অনেক বেশি হয়ে গেছে। তো সেই বন্ডটা যদি এখন বিক্রি করা হয় তাহলে তো অনেক বেশি মুনাফা ইনকাম করবে। আপনাদের বাড়িতে নিশ্চয়ই সোনা আছে, তো জানেন যে 5 বছর আগে সোনা যখন আপনারা কিনেছিলেন তো সেটার দাম কেমন ছিল, আর ওই সোনার তার বর্তমান মূল্য এখন দাম কেমন রয়েছে। এবং বন্ড ক্রয় করা মানে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে হচ্ছে আরবিআই বন্ড কিনে 9 লক্ষ কোটি টাকার হচ্ছে বন্ড কিনেছে আরবিআই, যার ফলে ব্যালেন্স শিট প্রায় 20% এদের বৃদ্ধি পেয়েছে এবং আয়ের মাত্রাও বেড়েছে। এটা আরও ভবিষ্যতে বাড়তে থাকবে। এগুলো হচ্ছে এক টাইপের শেয়ার মার্কেটের মতো, যেগুলো আগে থেকেই কেনা রয়েছে, বর্তমান সময়ে যত দিন যাচ্ছে এগুলোর মূল্য বৃদ্ধি পাচ্ছে এবং যখনই এরকম আর্থিক একটা পরিস্থিতি চাপের মুখে পড়ে যাচ্ছে, সেই সময় এই জিনিসগুলোকে বিক্রি করে ভারতের যে অর্থনীতি আছে সেটাকে স্টেবল করার চেষ্টা করে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো আমরা দেখব যে আরবিআই যে রয়েছে এটা কিভাবে ঠিক করে যে সরকারকে কতটা ডিভিডেন্ড বা সরকারকে কতটা লাভ দিতে হবে। আরবিআই যে এই লাভটা দিল যে 2.87 কোটি টাকা, যেটা হচ্ছে আমাদের লাভ দিয়েছে আরবিআই এই বছর, তো কিসের ভিত্তিতে এটা ঠিক করা হয়েছে? তো এখানে রয়েছে দেওয়া যে বিমল জালান বলে একটা কমিটি গঠন করা হয়েছিল 2018-19 সালে। এদের দ্বারা একটা প্রস্তুত করা হয়েছিল ফ্রেমওয়ার্ক, যেটার নাম হচ্ছে ইকোনমিক ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক বা ইসিএফ। এর মূল ভিত্তি এই কিভাবে হচ্ছে টাকাটা দেওয়া হবে, এর উপর ভিত্তি করেই ওই লাভের যে বা ডিভিডেন্ড যেটা থাকে সেটাকে প্রদান করা হয় সরকারের হাতে। আরবিআইকে তার ব্যালেন্স শিটের একটি নির্দিষ্ট অংশ কন্টিনজেন্ট রিস্ক বাফার হিসেবে নিজের কাছে রেখে দিত। এখন সব টাকাই তো সরকারের হাতে দেওয়া যায় না। এখন বর্তমানে আর্থিক অনুকূলতা আসলে যদি ব্যাংকদের কাছ থেকে, এখন ব্যাংকগুলো সব টাকা গিয়ে কোথায় জমা রাখে? আরবিআইয়ের কাছে জমা রাখে। এই আরবিআই হচ্ছে তার জন্য ব্যাংকগুলোকে কিছু সুদ দিই, যেমন আমরা হচ্ছে নিজের কাছে টাকা হয়ে গেলে আমাদের কাছে, আমরা যেমন ব্যাংকের কাছে গিয়ে জমা রাখি, তেমন এই ব্যাংকগুলোর কাছে যখন অতিরিক্ত টাকা হয়ে যায় সেই ব্যাংকগুলো আবার সেই টাকাকে আরবিআইয়ের কাছে রাখে এবং আরবিআই সেই টাকাগুলোকে আবার হচ্ছে অন্য জায়গাতে হচ্ছে এই বন্ড কিনে হচ্ছে তারা টাকাকে বাড়াতে থাকে। তো এইভাবে হচ্ছে দেশের অর্থনীতিটা চলছে। তো এই যে কন্টিনজেন্স রিস্ক বাফার যেটা রয়েছে সবটাই তো হচ্ছে সরকারকে দিয়ে দিতে পারে না, নিজের কাছে হচ্ছে রিস্কের জন্য হচ্ছে কিছুটা টাকা রেখে দেয় আরবিআই, যাতে ভবিষ্যতে যদি কোনো রকম আর্থিক অনুকূলতা তৈরি হয় তাহলে সেটা সামাল দেওয়া যায়। অর্থাৎ আর্থিক ধাক্কা সামলাতেই হচ্ছে এই সংরক্ষিত তহবিল বা যেটা আমরা বলছি সিআরবি বা কন্টিনজেন্ট রিস্ক বাফার, এটাকে রাখছে নিজের হাতে। তো 2026 অর্থবর্ষে সিআরবি অর্থাৎ কন্টিনজেন্ট রিস্ক বাফার যেটা রয়েছে 7.5 থেকে কমিয়ে 6.5
করা হয়েছে, কারণ এবারের ইনকামটা হচ্ছে অনেক বেশি। তাই জন্য কেন্দ্রীয় বোর্ড 2026 অর্থ বছরের জন্য সিআরবিতে 1.09 লক্ষ কোটি টাকা স্থানান্তরিত করেছে। সিআরবি রেখেছে কত 2026 অর্থবর্ষের জন্য, অর্থাৎ এই বছরের জন্য কত সিআরবি রেখেছে আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া? 1.6 লক্ষ কোটি টাকা। কেন্দ্রকে দিয়েছে 2.87 কোটি টাকা এবং নিজের হাতে বাঁচিয়ে রেখেছে রিস্ক হিসেবে 1.09 লক্ষ কোটি টাকা। তো প্রায় 3 লক্ষের উপরে, কিন্তু 3 লক্ষ কোটি টাকার উপরে আরবিআই এর এবার কিন্তু লাভ হয়েছে। শুধু লাভ হয়েছে 3 লক্ষ কোটি টাকার ওপরে। এবার এই লাভের ওপর ভিত্তি করে যে নিজের জন্য কিছুটা বাঁচিয়ে রেখে বাকি সব কোটাই হচ্ছে সরকারের হাতে তুলে দিয়েছে। তো 1 লক্ষ কোটি টাকা সে নিজের জন্য রেখেছে এবং যা গত বছরের তুলনায় 44,861.70 কোটি টাকার চেয়ে বেশি টাকা হচ্ছে এবারটা নিজের জন্য রেখেছে তারা। এর ফলে সরকারের হাতে পাওয়া চূড়ান্ত যে উদ্ধৃত্ত প্রভাবিত হয়েছে, অর্থাৎ সরকারকে যেটা তারা দিয়েছে টাকাটা, সেটা তো প্রভাবিত হচ্ছে, কারণ নিজের কাছেই হচ্ছে 1 লক্ষ কোটি টাকা তারা রেখে দিয়েছে নিজের কাছেই। তো এই হচ্ছে বিষয়বস্তু। এবং যদি আমরা দেখি যে গত 5 বছরে আরবিআই কত হচ্ছে আমাদের সরকারকে লাভ দিয়েছে, তো লাভের অংশটা তুলে দিয়েছে। 2022 সালে আমরা দেখতে পাচ্ছি যে 30,307 কোটি টাকা সরকারকে লাভের অংশ হিসেবে তুলে দিয়েছিল। 2023 সালে 87,416 কোটি টাকা দিয়েছে। 2024 সালে 2,10,874 কোটি টাকা দিয়েছিল। তারপরে 2025 সালে সেটা আরও বেড়েছিল, 2,68,590 কোটি টাকা সরকারকে লাভের অংশ হিসেবে দিয়েছিল। এবং 2026 সালে, যেটা বর্তমান সময়ে মানে আগের অর্থ বছরের তুলনায় এইবার হচ্ছে সবথেকে বেশি পরিমাণ হচ্ছে নিজের ডিভিডেন্ড বা লাভের অংশটা তুলে দিয়েছে, সেটা হচ্ছে 2.86,588 কোটি বা 2.87 লক্ষ কোটি টাকা। তো এই হচ্ছে যেটা হচ্ছে 2022 অর্থ বছরে এই হস্তান্তর ছিল 10 বছরের মধ্যে সব থেকে কম, কারণ সেই সময় কোভিড চলছিল, আর কোভিড চলাকালীন হচ্ছে সেই সময় ভারতের কি পুরো বিশ্বের অর্থনীতির হচ্ছে সমস্যার মুখে পড়েছিল, তো সেই সময় কম থাকবে, এটাই স্বাভাবিক। এরপর হচ্ছে এই ডিভিডেন্ডের ফলে কেন্দ্রের রাজকোষ ঘাটতি কি কমাতে পারে? বর্তমান সময়ে আমরা যে প্রচুর পরিমাণে আমরা জানি যে তেল কিনতে আমাদের অনেক অনেক বেশি টাকা কিন্তু আমাদের চলে যাচ্ছে, কারণ ফেব্রুয়ারি মাসে যদি আমরা দেখি যে প্রতি বেরল মানে হচ্ছে এই যে যেগুলো ড্রাম থাকে, তেলের যে ড্রামগুলো থাকে, এই ড্রামের মধ্যে 159 লিটার যে তেল থাকে এটাকে আমরা বলছি বেরল। তো এই বেরল প্রতি দাম ছিল $70 আশেপাশে, এরকম দাম ছিল ফেব্রুয়ারি মাসে এটা। কিন্তু যুদ্ধের কারণে এই দামটা এখন বর্তমান সময়ে বেড়ে হয়ে গেছে 113, 114 এরকম ডলারের আশেপাশে এই দামটা চলছে। তো আমরা দেখতে পাচ্ছি দ্বিগুণের প্রায় কাছাকাছি পরিমাণ দামটা বেড়ে গিয়েছে, যার জন্য ভারতের কিন্তু প্রচুর পরিমাণে টাকা এই তেল কেনার জন্যই চলে যাচ্ছে। এবং দেখতে পাচ্ছি আমরা সোনা যে কিনছি, ভারতের সোনা, তো সেটাও হচ্ছে অনেক বেশি পরিমাণ টাকা দিয়ে আমাদেরকে কিনতে হচ্ছে, কারণ সোনার দাম প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং ভারতের সোনার উৎপাদন অনেক কম। আমরা যত পরিমাণ সোনা ব্যবহার করি, ভারতের মানুষ যত পরিমাণ সোনা কিনছে, তার 90% হচ্ছে আমরা বিদেশ থেকে আমদানি করে থাকি এবং 10% সোনা মাত্র আমরা হোম প্রোডাকশন করি, অর্থাৎ বাড়িতে আমরা তৈরি করছি। বাড়ি মানে দেশের মধ্যে তৈরি হয়। তো এই যে এত বেশি পরিমাণ সোনা যে কিনছি আমরা, আর দামটা যে এত বেশি হয়ে গেছে, তো ভারতের অনেক বিদেশ মুদ্রা যেটা রয়েছে আমাদের ডলার, সেটা অনেক বেশি পরিমাণ খরচ হয়ে যাচ্ছে। এর ওপর একটা আলাদা করে ভিডিও তৈরি করা আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো। তো এই ঘাটতিগুলো যে হচ্ছে, এই যে বেশি বেশি পরিমাণ যে চলে যাচ্ছে, তো এই টাকাটা দেওয়ার ফলে কি আমাদের রাজকোষে কোনো রকম ঘাটতি কমাতে পারে? তো অর্থনীতিবিদ যারা রয়েছেন তারা বলছেন যে এত বেশি পরিমাণ একটা লভ্যাংশ পাওয়া সত্ত্বেও সরকারের পক্ষে 4.3% রাজকোষ ঘাটতি লক্ষ্যমাত্রা অর্জন করা কঠিন হবে, কারণ আইসিআরএ বা ইকরার প্রবাল অর্থনীতিবিদ অদিতি নায়ারের মতে 2.9 লক্ষ কোটির কাছাকাছি ডিভিডেন্ড প্রত্যাশা অনুরূপ করা হয়েছিল। কিন্তু সার, জ্বালানি এবং ভর্তুকি এইগুলোর কারণ হচ্ছে আমাদের টাকাটা কি হচ্ছে অনেক বেশি পরিমাণে হচ্ছে চলে যাচ্ছে, যার জন্য আমাদের অর্থনীতি যেটা রয়েছে, বাজেট যেটা রয়েছে, সেটা হচ্ছে চাপের মুখে পড়ছে। তো এইগুলো একটা সমস্যা রয়েছে। এরপর নায়ার আরও আশঙ্কা করেছেন যে 2027 অর্থবর্ষের জন্য নির্ধারিত 4.3 যে রাজকোষের ঘাটতি মাত্রা লক্ষ্যমাত্রা যেটা রাখা হয়েছিল, সেটা 40 বেসিস পয়েন্টের উপরে চলে যাবে, অর্থাৎ 4.7 থাকতে পারে। শর্ত হলো অপরিশোধিত তেলের গড় দাম প্রতি ব্যারেল এখন $95 থাকে। গড় দাম হচ্ছে $95 হচ্ছে থাকে। যদি একটু বেশি উত্তেজনা বা টেনশন তৈরি হয়ে যায় এরকম হরমুজ প্রণালীর মতো, তাহলে সেটা বেড়ে হচ্ছে আমাদের $110 আশেপাশে চলে যায়।
তো এই রকমভাবে কিন্তু সমস্যা দেখা দিচ্ছে। এরপরে এরকম যুদ্ধ পরিস্থিতি যদি চলতেই থাকে বহু সময় ধরে, যেটা শোনা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি এই যুদ্ধের কোনো একটা ব্যবস্থা হতে চলেছে, কারণ ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে অনেক রকম ঘোষণা আসছে, তো সেই সম্পর্কিত আলোচনা পরবর্তীতে হবে। তো এরকম পরিস্থিতি যদি চলতেই থাকে দীর্ঘ সময় ধরে, তাহলে কিন্তু ভারতের অর্থনীতি প্রচুর সমস্যার মুখে পড়বে। আর এই যে আমাদের লাভের যে অংশ, এগুলোও কিন্তু অনেকটা হচ্ছে সময় ধরে আমাদের হচ্ছে সাশ্রয় দিতে পারবে না, অর্থাৎ ভারতের অর্থনীতি হচ্ছে সমস্যার মুখে কিন্তু পড়বেই ঘুরিয়ে ফিরিয়ে। একই কথা বলতে চাই, কারণ হচ্ছে যে আমরা যদি দেখি, তো আমরা হচ্ছে প্রতি বছর যেটা রয়েছে আমাদের, প্রতি বছর যে পরিমাণ আমরা তেল কিনি সেটা হচ্ছে প্রায় 10 লক্ষ কোটি টাকার আমরা প্রতি বছর তেল কিনে আনছি, এবং 6 লক্ষ কোটি টাকার আশেপাশে আমরা হচ্ছে সোনা কিনছি। তো এই সমস্ত জিনিসগুলো যে রয়েছে, এবং 6 লক্ষ 5 লক্ষ এরকম আশেপাশে হচ্ছে আমরা বিদেশ ভ্রমণে গিয়ে খরচ করছি, এবং সার কিনছি ওই 9-10 লক্ষ কোটি টাকার হচ্ছে আমরা সার কিনে আনছি বিদেশ থেকে। তো এই সমস্ত জিনিসগুলোতে আমরা, আর এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে ভারতের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোনা যদি আপনি বাদও দিয়ে দেন, ঘোরাফেরা আপনি বাদও দিয়ে দেন, তাহলে জ্বালানি তো অবশ্যই লাগছে আমাদের বিদেশ থেকে। এই তো জ্বালানি তো আমাদের প্রয়োজন রয়েছে, এবং জ্বালানি কিনতেই তো আমাদের বিপুল পরিমাণ টাকা চলে যাচ্ছে। এই বছর 2026 সালের ডেটা অনুযায়ী 2026 সালে 10 লক্ষ কোটি টাকার তেল কেনার কথা, এবং 10 লক্ষ কোটি টাকার হচ্ছে সোনা কেনার কথা, 10 লক্ষ কোটি টাকার হচ্ছে সার কেনার কথা, 6 লক্ষ কোটি টাকার বিদেশ ভ্রমণের কথা। তো এত বেশি পরিমাণ টাকা যে আমরা বিদেশ মুদ্রা ভাণ্ডার থেকে খরচ করে দিচ্ছি, তো এগুলো কিন্তু সমস্যার মুখে পড়ছে। তো এই হচ্ছে আলোচনা। তো আপনাদের কি মতামত রয়েছে ভারতের যে অর্থনীতি, এরা কতটা চাপের মুখে পড়তে চলেছে আপনাদের এই সমস্ত আলোচনা দেখে, এবং কি এর উপায় রয়েছে, এবং ভারতের কি এগুলো বাঁচানোর জন্য কি পদক্ষেপ করা উচিত, অবশ্যই নিজেদের কমেন্ট বক্সে সেগুলো কমেন্ট বক্সে এসে জানাবেন নিজেদের মতামতগুলো। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অন্যদের মধ্যে শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি নতুন থাকেন তো এই চ্যানেলটাও নতুন রয়েছে, সাবস্ক্রাইব করে একটু চ্যানেলটাকে এনরিচ করে দিন একটু। আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।